নমস্কার। আজ আমাদের আলোচ্য বিষয় ৭০ বছর আগে পাত্রী পছন্দ করার যে অদ্ভুত অপমানজনক বিষয়টা তৈরি হতো পুরনো কলকাতায়, সেই বিষয়ে কিছু কথা বলব। এগুলো পুরনো কলকাতার গল্প, সবই যে ইতিবাচক তা তো নয়। কিছু কিছু জিনিস সেদিন চোখে লাগার মতো ছিল, যা আজকে আর নেই। সেটা মেয়েদের দ্বারাই সংগঠিত হয়েছে, আর যেটা ছিল সেটা মেয়েদের দ্বারাই পৃষ্ঠপোষণা পেয়েছে। পুরুষ শাসিত সমাজ এই বিষয় এই যে পুরুষ শাসিত সমাজের এই আখ্যা সত্ত্বেও, যাই হোক, তখনকার দিনে মেয়েরা আজ থেকে ৭০ বছর আগে সব পরিবারে এতটা লেখাপড়া শিখতো না আজকের মতো। অনেকেই সামান্যই লেখাপড়ার চর্চা করত। আর তারপরে তখনকার দিনে স্কুল ফাইনাল ছিল, ম্যাট্রিক বলতেন বয়স্ক মানুষেরা। ম্যাট্রিক পাশ করলেই বিয়ের ব্যবস্থা দেখা হতো। আর ম্যাট্রিক পাশ না করলেও হতো, সকলেই বিয়ের আগে যেটুকু পড়াশোনা করতো, পাত্রী দেখার সময় পাত্রীপক্ষ বলতো ওই ক্লাস 10 অবধি পড়াশুনো করেছে বাবা, পরীক্ষাটা দেওয়া হয়নি, বড় শরীরটা খারাপ হয়েছিল, ইত্যাদি প্রভৃতি। পাত্রপক্ষ নিজেদের সুপিরিয়র ধরে নিয়েই পাত্রী দেখতে আসতেন। আর সে বোধহয় গোহাটায় এরকমভাবে গরু পছন্দ করে না কৃষক। তার আগে বলি তাদের আপ্যায়নের ব্যবস্থা। এই আপ্যায়নের ব্যবস্থাতেও কারচুপি থাকতো। দোকান থেকে কিনে আনা কচুরি, সিঙাড়া, কচুরিগুলোর বাড়ির দক্ষ গৃহিণী হাতে অ্যালপাইন অথবা ঘোষবিহারীর গাওয়া ঘি সামান্য গরম করে হাতে মেখে সেই ঘি কচুরিটা এপিটোপিট করে লাগিয়ে দিতেন। সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোতো। তিনি দাবি করতেন যে পাত্রী এসবই ওর করা বাবা, ঘরে করা, খেয়ে দেখো, মেয়ে আমার লক্ষ্মীমন্ত। অর্থাৎ এইখান থেকে শুরু হলো একটা অদ্ভুত পরস্পরের মধ্যে একটা পারস্পরিক বিচিত্র সম্পর্ক তৈরি করা। এবার পাত্রপক্ষের বয়স্ক যিনি মহিলা, তিনি বলতেন, তুমি চুলটা খুললো তো মা। খোঁপা বাঁধা হয়েছে সুন্দর করে, চুল খুলতে হবে, কেননা দেখে নিতে হবে চুলটা আসল না নকল। গল্প বলছি না, সত্যি ঘটনা বলছি। খুব আমার 7-8 বছর বয়সের চোখে দেখা ঘটনা। আমার বাড়িতে ছিল না, কারণ আমার মা উচ্চশিক্ষিতা ছিলেন। তো সেই মা বাবা দুজনেই, আমার বাড়িতে শিক্ষার হাওয়া ছিল ভীষণভাবে। তো যাই হোক, তো চুল খুলে দেখাতে হতো, দাঁত সেটাও দেখতে হতো। যেমন গরুর দাঁত দেখে বয়স বোঝে গোহাটার বণিকেরা। এরপর বলতো, একটু হাঁটো তো মা, পায়ে ডিফেক্ট আছে কিনা, হাঁটায় কোনো অসুবিধে আছে কিনা সেটাও দেখে নেওয়া হলো। বা রঙটা তো সত্যি একটু ময়লা, কী আর করা যাবে, পুষিয়ে দেবেন, মানে নগদটা বেশি দেবেন। এরপর বিয়ের আগে প্রত্যেকটি মেয়েকেই গান শেখানো হতো। এমনও ঘটনা ঘটেছে, এটা আমার চোখে দেখা নয়, শোনা, যে মুখ ধুয়ে আসতে বলা হয়েছে, মুখে মেকআপ আছে কিনা দেখার জন্য। পাত্রীপক্ষের বাবা মা, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, ঠাকুমা দিদিমারা
নির্বিকার কৃতার্থ মুখে সেগুলো মেনে নিতেন, কোনো প্রতিবাদ করতেন না। তো গান সবাইকে শেখানো হতো বিয়ের আগে। 15 টাকার গানের মাস্টারমশাই আর 10 টাকার তবলার মাস্টারমশাই এসে সপ্তাহে 1 দিন বা 2 দিন গান শিখিয়ে যেতেন। ওই তোমারই গেহে পালিত স্নেহে এই জাতীয় গান। কারণ বাঁধনা এই তরি তোমার তরিখানি আমারই এই নদীকূলে, এই জাতীয় গান গাইলে তো মেয়ে বকে গেছে বলে ঘাট ধরে বার করে দেবে, সে তো চলবে না। সে ওই তুমি আমাদের পিতা এই জাতীয় সমস্ত গানগুলো গাওয়া হতো। যে সমস্ত রবীন্দ্রসঙ্গীতের ব্রাহ্মসঙ্গীত যেগুলো প্রভু পিতা, এগুলো আবার একটা মজা ছিল। মিশনারি স্কুল আমি দু একটাকে জানি, যারা এই গানগুলো প্রভু যিশুর গান তাদের গান বলে চালিয়ে দিত। আচ্ছা, সে যাই হোক, বাঙালি খ্রিশ্চান তো সাহেব খ্রিশ্চানদের থেকে একটু বেশি ধর্ম কনসাস। তো সেই গানগুলো গাইতো, 2-4 লাইন গাইবার পর ছেলের মেয়ের বাবা মা কৃতার্থ মুখে বসে আছেন, মেয়ে গান গাইছে, সব গানই সে পরাঙ্গম, এই কথাটা বোঝাতে চাইছেন। পাত্রপক্ষ উচ্ছ্বাস প্রকাশ করবে না, তাহলে দাবি দাওয়া কমে যাবে। পাত্রপক্ষ মন দিয়ে সেই গান শুনছেন আর মাথা নাড়ছেন, হয়তো কেউ কেউ একটু এদিক ওদিক দেখছেন। বেশ মা, একবার এসো। মেয়েটি তার কোনো বর্ষীয়সী নারী, তিনি মেয়েটিকে ধরে ধরে নিয়ে চলে গেলেন। ধরে নিয়ে যাবেন, আর দমদম করে হেঁটে গেলে সেটা পা হাঁস পা কিনা দেখে নিতে হবে। হাঁস পা নাকি লক্ষ্মী লক্ষণ, মানে একটু এরম পা। আবার কোনো ছোট বোন টোন আসবে না সামনে। যদি ছোট বোনকে দেখে পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের, আর যদি বড় বোনের আগেই ছোট বোনকে বিয়ের অফার দেয়, আর বিয়ে অফার দিলে তখনকার দিনে না করা যেত না, কারণ বিয়ে একটা মেয়ের মানে কন্যা দায় বলা হতো। কি অপমানজনক কথা, কন্যা দায়গ্রস্ত পিতা বলা হতো। তো সেই কন্যা যদি পার হয়েই যায় তাহলে তো আর দেরি করা যায় না। কিন্তু বড় মেয়ের আগে মেজো মেয়ে বা সেজো মেয়ে বিবাহযোগ্য হয়ে কম বেশি 2-1 বছর এদিক ওদিক হলে তখন সেটা করা যেত না, কারণ ভয়ানক নিন্দা হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজে, এই কি বড় বসে থাকতে। না না, সেটা হয় না। কাজেই সেই সমস্ত কুমারী মেয়েদের সামনে আসার পারমিশন ছিল না, সামনে আসতো না তারা। খোঁপা চুল খুলে দেখা হয়েছে, দাঁত দেখা হয়েছে, গায়ের রং, এমনকি মুখ ধোয়া, হেঁটে চলা, সব চুল। যিনি শাশুড়ির স্থানীয় এসছেন তিনি যেন কত স্নেহ করেন, এইভাবে চুলের ওপর হাত বুলিয়ে দেখছেন ফলস কিনা। তখনকার দিনে অবশ্য উইক টু উইক এ সমস্ত এরম ব্যাপার ছিল না, থাকলেও সেগুলো সিনেমা আর্টিস্ট বা থিয়েটারের মেয়েরা পড়তো, সাধারণ সমাজে প্রচলিত ছিল না। এরপরে শুরু হতো দেনা পাওনা, এরপরে তত্ত্ব তালাশের কথা, সেটা অন্য প্রসঙ্গ। পুরনো কলকাতার তত্ত্ব, দেনা পাওনা, সে নিয়ে আর একটা ভিডিও করার ইচ্ছে রইল। আজকে মোটামুটি বললাম কিভাবে মেয়ে দেখা হতো, কোণে দেখা আলো, কোণে দেখা আলোয় কোণে দেখা হতো না, দেখা হতো এইভাবে। আর একটু একটু পড়তে জানে, এটাই তার যথেষ্ট কোয়ালিফিকেশান, তার বেশি কিছু চাইতো না। পাত্রপক্ষ চাইতো সে যেন রান্নার প্রসঙ্গ উঠত, জিজ্ঞেস করা হতো, বলো তো মা, শুক্তোতে কি ফোড়ন দেয়? আচ্ছা, আর পুঁই শাকের চচ্চড়িতে, প্লেন মাছের ঝোলে পরমান্ন কেমন করে রাঁধে মা? মাংস রাঁধতে পারো? পাঁঠার মাংস? তোমাদের বাড়িতে তো মুরগির মাংস খায়। সবাই বলে উঠত, এটা বাজিয়ে দেখা। না না, মুরগি কেউ খায় না। ও হো, আচ্ছা, না মুরগি কেন খাবে, ভদ্রলোকের ঘর। রান্নার ফিরিস্তি জানতো। সেলাই জানো মা? ও, ওই কার্পেটের ওপরে কাজটা তোমার হাতে? সেখানে কার্পেটের উপর লেখা আছে সংসার সুখী হয় রমণীর গুণে। পরের লাইনটা লেখা নেই। গুণবান পতি যদি থাকে তার শনে। পরের লাইনটা লেখা নেই, কারণ তাহলে তো পতির ওপর মানে ছেলের ওপরে চাপ পড়ে যায়, তাকে গুণবান হতে হয়। দরকার কি তাতে? হীরের আংটির ব্যাখাচোরা নেই। এইভাবে শেষ হতো মেয়ে দেখা পর্ব। নমস্কার।